হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সঞ্জিস ক্লাসরুম। আজকে তোমাদের যেটা আমরা দেখাবো যে পরমাণুর গঠন সম্বন্ধে দেখাবো। এখানে কয়েকটা পরমাণুর নাম লেখা হয়েছে: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আচ্ছা, এই মৌলগুলোর মধ্যে ঠিক আছে আমি বলি যে একটা পরমাণু, ঠিক আছে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে 3টে কণা থাকে। পরমাণুর মধ্যে তাহলে কটা কণা? প্রত্যেকটা পরমাণু, ঠিক আছে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে 3 রকমের কণা আছে: একটা প্রোটন, একটা নিউট্রন এবং একটা তোমার ইলেকট্রন। ঠিক আছে, এসব কণাগুলো সব স্বাধীন কণা। এছাড়াও কিছু কণা থাকে, ঠিক আছে, যেগুলো তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত নয়, তাই বলছি না। ঠিক আছে, এই প্রোটন যেরকম কণা আছে, মেসন কণা, পজিট্রন কণা, এইসব কণাগুলিও থাকে। ঠিক আছে, তাহলে এই প্রোটনকে পি দ্বারা ডিনোট করা হয়, প্রোটনকে পি দ্বারা ডিনোট করা হয়, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, এই তিনটে কণার মধ্যে প্রোটন পজিটিভ আয়নযুক্ত কণা এবং নিউট্রনের কোনো তড়িৎ থাকে না, তাই আমি শূন্য দ্বারা ডিনোট করবো একে। এবং ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস তড়িৎ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। তাহলে এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা অর্থাৎ পজিটিভ আয়ন, এবং ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা মানে ঋণাত্মক আয়ন। আচ্ছা, এবার এই প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে। ধরো আমি এখানে একটা পরমাণুর ছবি আঁকছি, যে কার্বন 6 নম্বরে কার্বন আছে এবং সেই পরমাণুর এটা নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন আর কিছু সংখ্যক নিউট্রন থাকে। এবং কার্বন পরমাণুর বাইরের কক্ষপথ, প্রথম কক্ষপথের নাম কে কক্ষ এবং দ্বিতীয় কক্ষপথের নাম এল কক্ষ। দ্বিতীয় কক্ষপথের নাম কি? এল কক্ষ। এবার কার্বনের কে কক্ষে 2টি ইলেকট্রন থাকে এবং এল কক্ষে 4টি ইলেকট্রন থাকে। তাহলে প্রথম কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 1টা, 2টো, 3টে, 4টে। একটা পরমাণু যখন পরমাণু অবস্থায় থাকে তখন তার মধ্যে টোটাল তাহলে প্রোটন যতগুলো থাকে ইলেকট্রনও সমসংখ্যক থাকে। একটা পরমাণুর মধ্যে কি প্রোটন যতগুলো থাকে, ঠিক আছে, প্রোটন যত সংখ্যক থাকে ইলেকট্রনও সেম সংখ্যক থাকে। কিন্তু পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে একটা পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়া কখন? ধরো কার্বন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হলো, অথবা কার্বন পরমাণু ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হলো, বা অন্য কারোর সাথে যখন যুক্ত হয়, তখন ওই পরমাণুটা তাদের বাইরের কক্ষপথে ইলেকট্রন কিন্তু তখন চেঞ্জ করতে পারে। তখন তাহলে পরমাণু অবস্থায় থাকে না, তখন পরমাণুটা হয়ে যায় মূলক বা আয়নে পরিণত হয়। তাই পরমাণু যখন পরমাণু অবস্থায় থাকে তার মধ্যে টোটাল কতগুলো কণা থাকে? তাহলে যে 6 নম্বরে থাকবে তার 6টা প্রোটন, যে 6 নম্বরে থাকবে, ঠিক আছে, যে পরমাণু 6 নম্বরে থাকবে তার 6টা প্রোটন হবে এবং 6টা ইলেকট্রন হবে। ঠিক আছে, প্রোটনটা কোনখানে থাকে না? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এই ভিতরের জায়গাটার নাম কি? নিউক্লিয়াস। ভিতরের যে মাঝখানে ছোট জায়গা, একে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়? নিউক্লিয়াস। ঠিক আছে, এবং বাইরের কক্ষপথ, ঠিক আছে, প্রথম কক্ষপথের নাম কে কক্ষ। প্রথম কক্ষপথে 2টোর বেশি ইলেকট্রন থাকতে পারে না এবং তার পরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক। কিন্তু যেহেতু এটা কার্বন পরমাণু, যেহেতু 6 নম্বরে আছে, তাই ওর 6টা প্রোটন এবং 6টি ইলেকট্রন দ্বারা গঠিত। তাই কার্বনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তাহলে আর বাদবাকি 4টে ইলেকট্রন এল কক্ষপথে থাকে। তাহলে এল কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে না? এল কক্ষপথে টোটাল 4টি ইলেকট্রন থাকে। এবার এই যে কার্বন পরমাণুটা রয়েছে, ঠিক আছে, এ কোনো কারণে যদি ইলেকট্রন বার করে দেয় এবং বা গ্রহণ করে, ঠিক আছে, এই যে পরমাণুগুলো রয়েছে এ কোনো কারণে যদি ইলেকট্রন বার করে দেয়, ধরো এখানে কোনো কারণে কার্বন পরমাণু 2টো ইলেকট্রন ত্যাগ করলো, ঠিক আছে, তাহলে কি হবে না? প্রোটন তো 6টা প্রোটন আছে, 6টা প্রোটনকে আমি যদি 6টা প্লাস দিই, ঠিক আছে, 6টা প্রোটনকে যদি 6টা প্লাস দিই, কিন্তু এখানে আগে কতগুলি ইলেকট্রন ছিল? আগে ইলেকট্রন ছিল 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রনের জন্য 6টা মাইনাস এবং 6টা প্রোটনের জন্য 6টা। তাহলে এখানে যেহেতু ইলেকট্রন 2টো বার হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমি মুছে দিতে পারি। তাহলে মুছে দিলে কি দাঁড়াবে? তাহলে ইলেকট্রন কতগুলো আছে? 4টে। তাহলে প্রত্যেকটা একটা প্লাসের সাথে, একটা পজিটিভ আয়নের সাথে একটা নেগেটিভ আয়নের মধ্যে একটা আকর্ষণ থাকে। তাহলে এইভাবে 4টি প্লাস 4টি মাইনাসের মধ্যে আকর্ষণ আছে, কিন্তু 2টি প্লাস, 2টি ভিতরে যে পজিটিভ আয়নটা আছে সেই 2টি প্লাস আয়ন তাদের কোনো জুড়ি নেই, যার জন্য কি হবে না
এটি তাহলে মুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে। তখন পরমাণুটা কিসে পরিণত হবে না কার্বন, তাহলে কার্বন তাহলে আগে কার্বন ছিল, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে এবং কার্বন 2+ আয়নে পরিণত হয়েছে। কিন্তু কার্বন 2+ গঠন করতে পারে না, তোমাদের কেবলমাত্র বোঝানোর ক্ষেত্রে বললাম, ঠিক আছে। যদি কেউ দুটো ইলেকট্রন ত্যাগ করে তাহলে তখন কার্বন দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তার জুড়ি কমে গেছে, তাই কার্বন 2+ আয়নে পরিণত হয়েছে। তাহলে পরমাণু অবস্থাটা তাহলে কি, যতগুলো প্রোটন থাকবে সমসংখ্যক যদি ইলেকট্রন থাকে সেই অবস্থাটাকে বলা হয় পরমাণু। এবং যদি কোনো কারণে ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, তখন সে যে আয়নে পরিণত হয় সেটা হলো অ্যানায়ন, ঠিক আছে। যখন পজিটিভ আয়নে পরিণত হবে তখন তাকে বলা হয় ক্যাটায়ন, এবং যখন নেগেটিভ আয়নে পরিণত হবে তখন তাকে বলা হয় কি অ্যানায়ন, ঠিক আছে। একটা অ্যানায়নের উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। অ্যানায়নের সম্বন্ধে বলি তাহলে আরেকবার বলছি, পরমাণুর মধ্যে 3টে কণা থাকে, একটা প্রোটন, একটা নিউট্রন আর একটা ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন এটা কোনখানে থাকে না নিউক্লিয়াসের মধ্যে মাঝখানে একটা ছোট জায়গা, ঠিক আছে। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন কণাগুলি একে অপরের সাথে নিউক্লিয় নামের একটা বলের মাধ্যমে যুক্ত থাকে। এর মধ্যে থাকাকালীন প্রোটন আর নিউট্রন নিজেদের মধ্যে পরিবর্তন হয়, প্রোটন নিউট্রনে কনভার্ট হয়, নিউট্রন প্রোটনে কনভার্ট হয়, অনবরত এই প্রক্রিয়াটি চলতে থাকে, ঠিক আছে। যে প্রোটন এবং নিউট্রনের আলাদা আলাদা ভরের সমষ্টি নিউক্লিয়াসের ভরের থেকে কিছুটা বেশি হয়, একে বলা হয় বন্ধন ত্রুটি। এটা তোমাদের জানার বিষয় নয়, ঠিক আছে, যেহেতু 7-8 লেভেলের এগুলো, তাই বলছি না, ডিটেলসে যাচ্ছে না। অক্সিজেন পরমাণু নিচ্ছি। অক্সিজেন তাহলে কি, মাঝখানে আছে নিউক্লিয়াসের মধ্যে থাকে 8টা প্রোটন এবং কিছু সংখ্যক থাকে নিউট্রন, আমি জানি না, নির্দিষ্ট যা করে জানি না, তাই আমি নিউট্রনটাকে এখানে নির্দিষ্টভাবে লিখছি না, ঠিক আছে। এবং বাইরের কক্ষপথ, প্রথম কক্ষপথের নাম কি কক্ষপথ না কে কক্ষপথ, প্রথম কক্ষপথের নাম কি কে কক্ষপথ, এবং তারপরের কক্ষপথের নাম কি না এল কক্ষপথ, প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, ঠিক আছে। কি বললাম, প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এবং দ্বিতীয় কক্ষপথে যেহেতু অক্সিজেন কত নম্বরে আছে, অক্সিজেন যেহেতু 8 নম্বরে আছে, তাহলে কি প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাহলে কতগুলো ইলেকট্রন পড়ে থাকলো, তাহলে যে যত নম্বরে আছে তাহলে তার ততগুলো প্রোটন মানে ততগুলি ধনাত্মক আয়ন, এবং যে যত নম্বরে আছে তার ততগুলো ইলেকট্রনও থাকে যখন সেটি পরমাণু অবস্থায় থাকে। এবার তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় কক্ষপথে বাদবাকি 6টি ইলেকট্রন যাবে এবং দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমার 6টি ইলেকট্রন। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে তাহলে কটা ইলেকট্রন রয়েছে, 3টে 6টা, আর ভিতরের কক্ষপথে দুটো, টোটাল 8টা, আর ভিতরে তাহলে থাকে কতগুলো না 8টা প্রোটন থাকে। এবার যেটা বলছি যে এই পরমাণুটা কি চাইবে, প্রত্যেকটা পরমাণু কি চায়, তার যে কাছের নিষ্ক্রিয় মৌল তার মতো ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে অক্সিজেনের কাছের নিষ্ক্রিয় মৌল কি নিয়ন না হিলিয়াম, এখানে আমি কয়েকটা নিষ্ক্রিয় মৌলের নাম লিখে রেখেছি, ঠিক আছে। এখানে হিলিয়াম, নিয়ন আর আর্গন, ঠিক আছে। তাহলে অক্সিজেনের কাছের নিষ্ক্রিয় মৌল কোনটা, তাহলে অক্সিজেনের কাছের যে নিষ্ক্রিয় মৌল সেটা কোনটা না নিয়ন। তাহলে নিয়নের মতো যখন ইলেকট্রন লাভ করতে চাইবে, তাহলে নিয়নের কতগুলো ইলেকট্রন আছে, নিয়ন কত নম্বরে আছে, নিয়ন আছে 10 নম্বরে, তাহলে যে 10 নম্বরে থাকে তার 10টা প্রোটন 10টা ইলেকট্রন, তাহলে অক্সিজেন কি চাইবে 10টা ইলেকট্রন করার চেষ্টা করবে। এবার অক্সিজেন যদি 10টা ইলেকট্রন করতে যায় তাহলে কি করতে হবে, তাহলে এর তো বাইরের এমনি ভিতরের কক্ষপথে দুটো আছে এবং তারপরের কক্ষপথে কতগুলো আছে 8টা আছে, তাহলে বাইরের কক্ষপথ পরিপূর্ণ করতে হলে তাহলে কি করতে হবে, একে দুটো গ্রহণ করতে হবে। তাহলে বাইরে থেকে এ দুটো ইলেকট্রন গ্রহণ করবে, আচ্ছা যদি বাইরে থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি দেখা যাবে, প্রোটন ভিতরে থাকে, এ বার হতে পারে না, স্বাভাবিক অবস্থায় বার হতে পারে না, ঠিক আছে। তাহলে প্রোটন কতগুলো আছে আমি ততগুলো প্লাস দিচ্ছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর সুবিধার থেকে, ঠিক আছে, এগুলো বইয়ে থাকে না, ঠিক আছে। তাহলে প্রোটন থাকে কতগুলো 8টা, তাহলে 8টা প্রোটন মানে আমি 8টা প্লাস লিখছি, এবং প্রথম অবস্থায় মাইনাস কতগুলি ছিল, মাইনাস হচ্ছিল 8টা, যখন এইটা পরমাণু অবস্থা, ঠিক আছে। বাইর থেকে ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে তাহলে ইলেকট্রন বেড়ে গেল,
ইলেকট্রন তাহলে বাইরে থেকে যখন ইলেকট্রন গ্রহণ করে তখন ইলেকট্রনের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে সবগুলোর মধ্যে একটা জোটবদ্ধ অবস্থায় ছিল, আর দুটো ইলেকট্রন আসার জন্য তাদের কোনো জুড়ি মিলছে না, ঠিক আছে। তাই এখানটা তাহলে দুটো কিসের প্রয়োজন, দুটো প্লাসের প্রয়োজন। তাহলে এখানে এক্সট্রা জিনিসটা কোনটা আছে, এখানে এক্সট্রা জিনিসটা কী আছে, মাইনাস আছে। সেহেতু আমি লিখতে পারি যে অক্সিজেন, প্রথমে অক্সিজেন ছিল, ঠিক আছে। তাহলে অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে মানে এখানে প্লাস দিতে হবে, ঠিক আছে। গ্রহণ মানে যুক্ত হয়েছে, দুটো ইলেকট্রন যুক্ত হলে তাহলে অক্সিজেন কিসে পরিণত হচ্ছে, অক্সিজেন পরিণত হচ্ছে, যেহেতু এখানে দুটো মাইনাস চার্জ বেশি হচ্ছে তাই অক্সিজেন টু মাইনাস আয়নে পরিণত হয়েছে। তাহলে একে আমরা কি বলবো, ক্যাটায়ন না অ্যানায়ন। আগেরটা যদি প্লাসে পরিণত হয় তাহলে তাকে বলবো আমরা ক্যাটায়ন, ঠিক আছে। আর যদি মাইনাসে পরিণত হয় তাকে আমরা বলবো কি, অ্যানায়ন বলবো, অ্যানায়ন। তাহলে আমি যদি বলি অ্যানায়ন কাকে বলে, তাহলে অ্যানায়নের সংজ্ঞাটা কী হবে, যখন কোনো পরমাণু বাইরের কক্ষপথে কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তখন সেটি অ্যানায়নে পরিণত হয়। তাহলে কি বললাম, খাতায় নোট করো, ঠিক আছে, তোমরা খাতায় নোট করো কি বলছি শোনো আরেকবার। যখন কোনো পরমাণু বাইরের কক্ষপথটিকে পরিপূর্ণ করার জন্য বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তখন পরমাণুটি আয়নে পরিণত হয়, ঠিক আছে। তাহলে অ্যানায়ন সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছে। তাহলে এখান থেকে এই লিস্ট থেকে ক্যাটায়ন এবং অ্যানায়নের সম্বন্ধে কিভাবে হিসেব করা যায় তার কিছু ট্রিক্স বলবো আমি, ঠিক আছে। প্রথমত এখানে নিয়ন রয়েছে, নিয়নের পর যে আছে তার একটা প্লাস যোজ্যতা হয়, একটা প্লাস তাদের উপরে। তাহলে একে কি লিখতে পারি না, সোডিয়াম প্লাস। নিয়নের তারপরে ম্যাগনেসিয়াম, যেহেতু নিয়নের 2 ঘর পর, তাহলে নিয়নের 1 ঘর পর হলে একটা প্লাস, নিয়নের 2 ঘর পর হলে দুটো প্লাস, নিয়নের 3 ঘর পর হলে যোজ্যতা হবে 3+, ঠিক আছে। তাহলে এটা হবে কি ম্যাগনেসিয়াম 2+। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কি হবে, বা অ্যালুমিনিয়ামের হবে 3+। তাহলে নিষ্ক্রিয় মৌলের যত পরে হবে, নিষ্ক্রিয় মৌলের যত পরের দিকে মৌলগুলি হয়, নিষ্ক্রিয় মৌলের যত পরের মৌলগুলি হয় তাদের ক্ষেত্রে তাহলে কি হয়, তাদের ক্ষেত্রে ক্যাটায়ন তৈরি হওয়ার প্রবণতাটা বেশি থাকে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে ক্যাটায়ন তৈরি হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তাহলে এখানটায় একে আমরা আবার যোজ্যতাও বলি, ঠিক আছে। কোনো একটা পরমাণু যে কটি ইলেকট্রন ত্যাগ করে অথবা যে কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে ওই মৌলটির যোজ্যতা বলা হয়। যোজ্যতা কি, যোজ্যতার অন্য কিছু না, যে পরমাণুর যোজ্যতা এমন একটা জিনিস, পরমাণুর যে যুক্ত হওয়ার ক্ষমতা, দুটো পরমাণুর মধ্যে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যোজ্যতা বলা হয়, ঠিক আছে। যোজ্যতা কাকে বলে, একটা ক্লাস 7-এর ক্ষেত্রে একটা কোশ্চেন আছে খুব, ঠিক আছে, যে যোজ্যতা কাকে বলে। দুটো পরমাণুর মধ্যে দুটো না, 2 বা ততোধিক পরমাণুর মধ্যে যে যুক্ত হওয়ার যে ক্ষমতা, 2 বা ততোধিক পরমাণুর মধ্যে যে যুক্ত হওয়ার ক্ষমতা তাকে আমরা বলি কি, যোজ্যতা, ঠিক আছে। তাহলে এখান থেকে যোজ্যতা কীভাবে, এখানে কি আমরা মুখস্থ করবো না, মুখস্থ করার কিছু ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে আমাকে জানতে হবে নিষ্ক্রিয় মৌল কোনগুলো। তাহলে নিষ্ক্রিয় মৌল কোনগুলো, নিয়নের 1 ঘর পর যে থাকবে তার যোজ্যতা 1, নিয়নের 2 ঘর পর যে থাকবে তার যোজ্যতা 2, নিয়নের 3 ঘর পর যে থাকবে তার যোজ্যতা হবে 3। একইভাবে নিয়নের 1 ঘর আগে যে থাকবে তার যোজ্যতা হবে কি, -1। নিয়নের 2 ঘর আগে যে তার যোজ্যতা হবে কি, -2, তার আগে হবে -3। তবে কিছু কিছু ব্যতিক্রমও আছে, তবে এই প্রসেসটা বেশিরভাগ ক্ষেত্রে ফলো করে। তাহলে এখানে আর্গন তাহলে কি হবে, এর তাহলে আয়ন গঠন করলে কি আয়ন তৈরি করবে, K+ আয়ন তৈরি করবে। এবার আর্গনের যেহেতু 2 ঘর পর ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়াম কি আয়ন তৈরি করবে বাবু, যে ক্যালসিয়াম 2+ আয়ন তৈরি করবে। নিশ্চয়ই তাহলে বুঝতে পারছো কি বলছি। কিন্তু আর্গনের যেহেতু তোমরা বলো যে আর্গনের যে আগের মৌলটা একটা ইলেকট্রন আর্গনের থেকে কম আছে, সেহেতু ও ইলেকট্রন গ্রহণ করবে। আর যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তখন সে কী আয়নে পরিণত হয়, তাহলে কি বললাম যে আর্গন 18 নম্বরে আছে, নিষ্ক্রিয় মৌল। এর আগে হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিন পরমাণু তার বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে 2টো, ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষপথে 8টা ইলেকট্রন। এবং তাহলে ক্লোরিন এখানে আঁকছি তোমাদের জন্য, ঠিক আছে। ক্লোরিনের K কক্ষে থাকে 2টো ইলেকট্রন
এল কক্ষে থাকে 8টা, তাহলে 2 × 8 = 10টা, এবং এম কক্ষপথ 3 নম্বর কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। এবং আর্গনের কি হয় না, আর্গনের কে কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন, এল কক্ষপথে থাকে 8টা ইলেকট্রন, এম কক্ষপথে থাকে কতগুলো ইলেকট্রন, 8টা। তাহলে ক্লোরিন এবং আর্গন প্রত্যেকটা পরমাণু কী চায়, তার যে কাছের নিষ্ক্রিয় মৌল, তাহলে ক্লোরিনের কাছের নিষ্ক্রিয় মৌলকে আর্গন তার মতো ইলেকট্রন লাভ করার চেষ্টা করে। প্রথম কক্ষপথে সেম আছে, দ্বিতীয় কক্ষপথেও সেম আছে, কিন্তু তৃতীয় কক্ষপথে ক্লোরিনের একটা ইলেকট্রন কম আছে। যখন ক্লোরিন একটা ইলেকট্রন বাইরে থেকে নেবে, ঠিক আছে, তখন তার একটা প্লাস, ভিতরের প্লাসের জুড়ি থাকবে না। তাহলে কি, যখন একটা ক্লোরিন পরমাণু, ঠিক আছে, যখন একটা ক্লোরিন পরমাণু বাইরে থেকে একটা ইলেকট্রন নেবে, তাহলে কি হবে, তাহলে আগে ছিল 17টা প্লাস, ক্লোরিনের ক্ষেত্রে আগে ছিল 17টা প্লাস, এখন হয়ে গেছে 17টা মাইনাসও ছিল। আর যেহেতু একটা ইলেকট্রন একে গ্রহণ করতে হবে, বাইরে থেকে একটা ইলেকট্রন যখন গ্রহণ করবে, তখন এর হয়ে যাবে 17 একে 18টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখানে কে বেশি হচ্ছে, 17টা প্লাসের সাথে 17টা মাইনাসের মধ্যে একটা আকর্ষণ থাকে, কিন্তু একটা যে ইলেকট্রনের যে আকর্ষণ নেই, তাহলে ক্লোরিন তাহলে কিসে পরিণত হবে, তাহলে ক্লোরিনের যেহেতু একটা মাইনাস বেশি আছে, তাই ক্লোরিন পরিণত হবে কি, যে ক্লোরিন মাইনাসে পরিণত হয়, ঠিক আছে। সালফার কি হয়, সালফার 2 মাইনাসে পরিণত হয়, ঠিক আছে। এবং সালফারের এই এটা একটা যোজ্যতা, এছাড়াও অন্য কোনো যোজ্যতাও দেখাতে পারে সালফার, ঠিক আছে। আর হিলিয়ামের পর একইভাবে, হিলিয়ামের পর যেগুলো থাকে তার একটা প্লাস, এর 2টো প্লাস, এর 3টে প্লাস, এইভাবে চলতে থাকে, ঠিক আছে। বেশিরভাগ মৌলের ক্ষেত্রে এই প্যাটার্নটা ফলো হয়, এবং কিছু অনেক ব্যতিক্রমও রয়েছে, সেগুলো পরবর্তীকালে যখন পড়তে তোমাদের ডিভিশন হয়ে যাবে। এবার তাহলে পরমাণুর ক্যাটায়ন, তাহলে কি বললাম, ক্যাটায়ন যখন কোনো পরমাণু তার বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বাইরের কক্ষপথটাকে পরিপূর্ণ করার জন্য, বা তার কাছের যে নিষ্ক্রিয় মৌল রয়েছে, তার যে কাছের নিষ্ক্রিয় মৌল রয়েছে তার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য সে বাইরের কক্ষপথ থেকে কয়েকটা ইলেকট্রনকে কী করবে না, অপসারিত করে দেবে। আর যখন ইলেকট্রনকে যদি অপসারিত করে, কয়েকটা ইলেকট্রনকে যদি অপসারিত করে, তাহলে তার কি বেশি হবে, তাহলে তার বেশি হবে কি না, তার ভিতরে প্লাসের যে জুড়ি ছিল, জোটবদ্ধ অবস্থায় ছিল, সেই জুড়িটা ভেঙে যাবে, এবং সে পরিণত হয়ে যাবে কিসে, ক্যাটায়নে পরিণত হবে। ক্যাটায়ন তাহলে কোনগুলো, যেগুলোর মাথায় প্লাস লেখা হচ্ছে সেগুলো ক্যাটায়ন, ঠিক আছে। কারণ কি, ওদের ক্ষেত্রে ইলেকট্রন চলে গেছে, ঠিক আছে, তাই ক্যাটায়ন। এবং অ্যানায়ন কি, এরা ইলেকট্রন গ্রহণ করেছে, মানে যতগুলো প্লাস ছিল ততগুলো মাইনাস ছিল প্রথমে যখন পরমাণু অবস্থায় ছিল, এবং যখন ইলেকট্রনটা গ্রহণ করলো, যখন গ্রহণ করলো, তখন তাহলে সে কিসে পরিণত হলো না, অ্যানায়নে পরিণত হলো। এবার কয়েকটা বিক্রিয়া সম্বন্ধে একটু দেখাই, যে বিক্রিয়া মুখস্থ করবে না, ঠিক আছে, এগুলো মুখস্থর জিনিস না, তাই যে মুখস্থ করছো তাকে বলবো তাহলে এখান থেকে আর না দেখে তুমি অন্য জায়গায় চলে যেতে পারো, ঠিক আছে। মুখস্থ করবে না, মুখস্থ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। পরমাণু এই ভৌতবিজ্ঞান, বিশেষ করে ভৌতবিজ্ঞান, ম্যাথ, এগুলো মুখস্থ করার জিনিস না, অন্যান্য বিষয়েও মুখস্থ করার জিনিস না, মুখস্থ করলে কিচ্ছু হয় না। তাই এবার আমি কি বলছি, যে রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয়, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়ায় এখানে একটা পরমাণু আছে অক্সিজেন, ঠিক আছে, এখানে একটা অক্সিজেন পরমাণু আছে এবং হাইড্রোজেন পরমাণু আছে। এবার হাইড্রোজেনের যোজ্যতা কত হয়, হাইড্রোজেনের যোজ্যতা হয় H+, ঠিক আছে। এই দুটোর মধ্যে যদি বিক্রিয়া হয় এবং বিক্রিয়া করে কি তৈরি করছে, তাহলে বিক্রিয়া কিভাবে হবে, হাইড্রোজেনের উপরে আছে প্লাস, অক্সিজেনের উপরে আছে কি মাইনাস। কত মাইনাস, 2 মাইনাস। কেন 2 মাইনাস, নিয়নের 2 ঘর আগে, তাই 2 মাইনাস। আচ্ছা, এখানে বলো তো, যে একটা বিক্রিয়া হলে যোজ্যতা সমান হতে হয়, মানে যতগুলো প্লাস থাকে ততগুলো মাইনাস থাকে। এখানে অক্সিজেনের পাওয়ারটা বেশি, অক্সিজেনের যোজ্যতা বেশি, কত আছে, 2 মাইনাস। কিন্তু হাইড্রোজেনের যোজ্যতা কী আছে, +1, তাহলে একে আর এর সাথে যদি একে সমান করতে হয়, তাহলে আমি পাশে 2 নিয়ে নেব, মানে দুটো হাইড্রোজেন, ঠিক আছে। দুটো হাইড্রোজেন নেওয়ার পর তাহলে কি হবে না, এখানটায় তৈরি হবে H2, দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন, ঠিক আছে। তাহলে এইভাবে তৈরি হবে জল। তবে বিক্রিয়ার পর কিন্তু এই আয়নগুলো লেখা যাবে না, বিক্রিয়ার সময় এই আয়নগুলোকে লেখা যাবে না। অন্য আরেকটা পরমাণুর ক্ষেত্রে বলি, ঠিক আছে, যে পটাশিয়াম আর ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে কি তৈরি করবে বলতে এখানে আমি লিখবো না যে KCl তৈরি করে দেবে, এইরকম কিছু লিখবো না। আমাকে একটু ভাববো যে কে এর আয়নটা কি, কে এর আয়নটা পজিটিভ আয়ন, তাহলে পটাশিয়ামের আয়নটা কি, পজিটিভ আয়ন। পটাশিয়ামের পজিটিভ আয়ন আমি লিখছি, পজিটিভ আয়ন, এটা পরে মুছে দেবো, ঠিক আছে, মুছে দেবো। তাহলে এখানে
পজিটিভ আয়ন, এবং ক্লোরিন কার আগে আছে, আর্গনের এক ঘর আগে, তাই ক্লোরিনের হয় মাইনাস। তাহলে একটা প্লাস একটা যদি মাইনাস থাকে তাহলে তাদের এক পিস করে হলেও চলে, ঠিক আছে। এবং তাহলে পটাশিয়াম আর ক্লোরিন যদি বিক্রিয়া করে কি তৈরি করবে, পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। যখন যৌগে ক্লোরিন যৌগের ক্ষেত্রে ক্লোরাইড হয়ে যায়, ঠিক আছে, ক্লোরিন যখন যৌগে যুক্ত হয় তখন হয়ে যায় কি ক্লোরাইড, ঠিক আছে। একইভাবে অক্সিজেন যখন যৌগে যুক্ত হয় তখন হয়ে যায় অক্সাইড। আচ্ছা, আরেকটা উদাহরণ নিচ্ছে এখানে, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, অ্যালুমিনিয়াম কি তৈরি করবে, তাহলে অ্যালুমিনিয়ামের আগে যোজ্যতায় দেখবো, ঠিক আছে। নিয়নের ক ঘর পর, এক ঘর, দু ঘর, তিন ঘর পর। অ্যালুমিনিয়ামের তাহলে আয়ন সংখ্যা উপরে কত থাকে, 3+, ঠিক আছে। অক্সিজেন কত হয়, 2-। তাহলে একে আমরা সমান করব কি করে, তাহলে এর যোজ্যতা সমান করতে হলে এর তাহলে 3টে প্লাস থাকে, এর তাহলে 2টো মাইনাস থাকে। তাহলে এখানে যদি আমি 2 নেই তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, তাহলে হবে না সমান। তাহলে আমাকে কি করতে হবে, এর 3 এইখানে নিয়ে নেব এবং এর 2, ভালো করে শোনো, ঠিক আছে, এই 2টাকে এইখানে নেব। তাহলে করলে কি হবে, তাহলে হয়ে যাবে কি না, দুটো অ্যালুমিনিয়াম পরমাণু, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে আমাদের কি যোজ্যতা সমান করছি, তাহলে যোজ্যতা সমান করলে তাহলে কত পিস লাগছে না অ্যালুমিনিয়াম, তাহলে কত পিস লাগছে, অ্যালুমিনিয়াম ক পিস লাগছে, অ্যালুমিনিয়াম লাগছে 2 পিস এবং অক্সিজেন লাগছে 3 পিস, ঠিক আছে। তাহলে এইভাবে বিক্রিয়াগুলো এইভাবে হয়, ঠিক আছে। যে এখানে আমি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন দিয়েছি বলে তুমি লিখে দেবে না যে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, এইরকম কিছু ব্যাপার না। যার যোজ্যতা যেমন, একটা বিক্রিয়ার মধ্যে ধরো এখানে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে একটা বিক্রিয়া করা হচ্ছে অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া করা হচ্ছে। এবার একটা গ্লাসের মধ্যে কি একটা অ্যালুমিনিয়াম আর একটা অক্সিজেন থাকে, এইরকম তো হতে পারে না, অসংখ্য অ্যালুমিনিয়াম থাকে আর অসংখ্য অক্সিজেন থাকে। এবার এখানে অসংখ্য অ্যালুমিনিয়ামের মধ্যে যেহেতু একটা অ্যালুমিনিয়াম, তাহলে কত বললাম, একটা অ্যালুমিনিয়াম 3+ এবং একটা অক্সিজেন 2-। তাহলে কি 3টে অক্সিজেন যদি হয়, তাহলে যদি 3টে অক্সিজেন হয় 3 দুগুণে 6 পাওয়ারটা দাঁড়াবে, তাহলে 3 দুগুণে 6, 6টা মাইনাস দাঁড়াবে। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেহেতু 3+, তাহলে দুটো নিলে 3 দুগুণে 6 প্লাস দাঁড়াবে। এইভাবে মোটামুটি তাহলে বিক্রিয়া করবে কি, তাহলে দুটো অ্যালুমিনিয়ামের জন্য, তাহলে এখানে না, তাহলে কি হচ্ছে, দুটো অ্যালুমিনিয়ামের জন্য কতগুলো অক্সিজেনের প্রয়োজন হয়, দুটো অ্যালুমিনিয়ামের জন্য 3টে অক্সিজেনের প্রয়োজন হয়। কেন না, যোজ্যতা সমান করতে হয়। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, কি করে মনে রাখবে না, অ্যালুমিনিয়াম কত নম্বরে আছে না 13 নম্বরে আছে। তাহলে অ্যালুমিনিয়াম যদি 13 নম্বরে হয় তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম মানে নিয়নের ক ঘর পর, 3 ঘর পর, তার 3+। তাহলে এইরকম যদি আমি তোমাকে কয়েকটা যৌগ দিই, তোমরা নিজে থেকেই করতে পারবে। একটা যৌগ দিচ্ছি, তাই করে দেখাও তোমরা, ঠিক আছে। এবার আরেকটা আমি বিক্রিয়া নিচ্ছি, ঠিক আছে। বিক্রিয়াটি হলো ক্যালসিয়াম আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া নিচ্ছি, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেনের মধ্যে যদি বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে, ক্যালসিয়াম অক্সিজেনের মধ্যে বিক্রিয়া করলে, আচ্ছা দেখো, ক্যালসিয়ামের কত, আর্গনের ক ঘর পর আছে ক্যালসিয়াম, আর্গনের আছে 2 ঘর পর। তাহলে ওর যে যোজ্যতা হয় 2+, মাইনাসে না, কেন না পরেরগুলো প্লাসের যোজ্যতা হয়, নিষ্ক্রিয় মৌলের পরে হলে প্লাসের যোজ্যতা। তাহলে তোমাকে মনে রাখতে হবে কোনটা নিষ্ক্রিয় মৌল, তাহলে কোনগুলো, হাইড্রোজেন যে 2 নম্বরে থাকে, যে 10 নম্বরে থাকে, যে 18 নম্বরে থাকে, এই তিনটেকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। খুব ভাইটাল রোল প্লে করে এই জিনিসগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম 2+, আর অক্সিজেন তাহলে নিয়নের 2 ঘর আগে, তাহলে ওর কি হয় 2-। তাহলে যেহেতু সমসংখ্যক থাকে, যোজ্যতা যদি সমান হয় তাহলে একটা করে হলে চলে, তাহলে ক্যালসিয়াম আর অক্সাইড তৈরি হবে। আর ক্যালসিয়াম যখন যৌগে যুক্ত হয় তাহলে তাকে আমরা ক্যালসিয়াম অক্সিজেন বলবো না, ঠিক আছে। যৌগের ক্ষেত্রে আমরা বলবো ক্যালসিয়াম অক্সাইড। ধাতুগুলির নাম, ঠিক আছে, একটু বলি, ঠিক আছে। সিএ কে বলা হয় কি, ক্যালসিয়াম। ধাতুগুলির নাম যখন যৌগে যুক্ত হয় তখন কিন্তু ধাতুগুলির নাম চেঞ্জ হয় না, কিন্তু যদি অধাতু হয় তাহলে ধাতুগুলির নাম চেঞ্জ হয়। আচ্ছা, এখানে আমি কয়েকটা তোমাদেরকে ধাতুর নাম বলছি, যে কোনগুলো ধাতু আর কোনগুলো অধাতু, ঠিক আছে। এখানের মধ্যে কোনগুলো ধাতু আর কোনগুলো অধাতু। নিষ্ক্রিয় মৌলর পরে যেগুলো হবে,
নিষ্ক্রিয় মৌলের পরের দুটো থেকে তিনটে এগুলি হয় ধাতু। এখানে নিষ্ক্রিয় মৌল তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এরা তিনজন হবে ধাতু। এখানে কি, এখানে আর্গনের পর পটাশিয়াম, ক্যালসিয়াম এরাও হবে ধাতু। তাহলে ধাতু কোনগুলো? নিষ্ক্রিয় মৌলের যারা পজিটিভ আয়ন শো করে, যারা প্লাস আয়ন শো করে, যারা প্লাস আয়ন শো করে তাদেরকে আমরা ধাতু বলবো। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে তাহলে যারা প্লাস আয়ন শো করে তাদেরকে আমরা কি বলবো? ধাতু। এবং যারা মাইনাস আয়ন শো করে তাদেরকে আমরা কি বলবো? না, অধাতু। যেরকম অধাতু কি? অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন। ঠিক আছে, এবার যেগুলো অধাতু হয় তারা যখন যৌগে যুক্ত হয় তারা তাহলে তাদের নামে লেখা যায় না, তাদেরকে আমরা অক্সিজেন থাকলে বলবো অক্সাইড, ফ্লুরিন যখন যৌগে যুক্ত হবে তাকে আমরা বলবো ফ্লুরাইড। ফ্লুরাইডের সাথে যদি অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম আর যদি ফ্লুরিন বিক্রিয়া করে তাহলে ফ্লুরিনের যোজ্যতা কত? নিয়নের 1 ঘর আগে, তাহলে -1, এবং অ্যালুমিনিয়ামের কি হয় না +3। এগুলির মধ্যে যদি বিক্রিয়া করে তাহলে কি হবে? অ্যালুমিনিয়ামের যোজ্যতা বেশি, ফ্লুরিনের যোজ্যতা কম। তাহলে মাইনাসকে সমান করতে হলে ফ্লুরিন কত লাগবে গো? তাহলে ফ্লুরিন লাগবে 3 পিস লাগবে। ঠিক আছে, তাহলে ফ্লুরিন ক পিস লাগবে গো? তাহলে ফ্লুরিন লাগবে 3 পিস। তাহলে অ্যালুমিনিয়াম লাগছে 1 পিস এবং ফ্লুরিন তাহলে কতগুলো লাগছে? ফ্লুরিন লাগছে 3 পিস। এবং লাস্টে আমি কি করব? বিক্রিয়াটা করার পর তাহলে কি করব না প্লাস তুলে দেব। তাহলে এইভাবে তাহলে কি একটা অ্যালুমিনিয়ামের জন্য ক পিস ফ্লুরিন লাগছে? তাহলে লাগছে কত? 3 পিস ফ্লুরিন লাগছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে সবাই। আর কয়েকটা বিক্রিয়া নিচ্ছি। ঠিক আছে, এবার যে বিক্রিয়াটা নেব, ঠিক আছে, এই লিথিয়াম একটা প্লাসের নিয়েছি। লিথিয়াম তোমরা নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারবে। ঠিক আছে, লিথিয়ামের সাথে আমি নিলাম কি না ক্লোরিন। লিথিয়ামের সাথে নিলাম কি? ক্লোরিন। তাহলে লিথিয়ামের যোজ্যতা কি? লিথিয়ামের যোজ্যতা +1, ক্লোরিনের যোজ্যতা -1। তাহলে আমি কি বলেছি যে যদি একটা যোজ্যতা হয়, তাহলে কি হবে? যে একটা যোজ্যতা হলে তাহলে 1 পিস করে লাগবে। ঠিক আছে, 1 পিস করে লাগবে। তাহলে একে আমরা কি নাম দেবো? লিথিয়াম। ধাতু, এটা ধাতু কেন? এটা ধাতু কেন তোমাকে বলছি, এটা ধাতু কেন একটু আগে বললাম, ভুলে গেছো? এটা ধাতু সেই কারণে ধাতু, ঠিক আছে, যে নিষ্ক্রিয় মৌলের পরে যেগুলো হবে তারা পজিটিভ আয়ন শো করে, তাই তারা ধাতু সাধারণত পজিটিভ আয়নে আহিত থাকে। তাহলে এটা ধাতু। এবং ক্লোরিন কোথায়? এই তো ক্লোরিন, 17 নম্বরে ক্লোরিন। আর্গনের 1 ঘর আগে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনটা কি হবে? ক্লোরিনটা হবে অধাতু। ঠিক আছে, ক্লোরিনটা কি হবে? অধাতু। ঠিক আছে, এবার একটা ধাতু আর একটা অধাতু যখন বিক্রিয়া করে, ঠিক আছে, একটা ধাতু এবং একটা অধাতু যখন বিক্রিয়া করে তখন অধাতুর যে নামটা সেটা সেই নামে থাকে না, হয়ে যায় লিথিয়াম। তাহলে এর নামটা কি? লিথিয়াম। ক্লোরিন, তাহলে ক্লোরিন থাকবে না ক্লোরাইড হবে? ক্লোরাইড হবে। ঠিক আছে, কি হবে? ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এটা হলো লিথিয়াম ক্লোরাইড। কিন্তু এমনিতে লিথিয়াম এবং ক্লোরিনের মধ্যে বিক্রিয়া করলে যে যৌগটা তৈরি হবে তাকে বলা হয় কি? লিথিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই যৌগগুলো যে যুক্ত হচ্ছে বা এই পরমাণুগুলো যে যুক্ত হচ্ছে, এটা কোন বন্ধনের দ্বারা যুক্ত হচ্ছে? না, একে বলবো তড়িৎযোজী বন্ধনের দ্বারা যুক্ত হচ্ছে বা আয়নীয় বন্ধনের দ্বারা। কেন? এই যুক্ত হওয়ার ক্ষেত্রে একজন আরেকজনকে আয়ন দেয়। ঠিক আছে, মানে এখানে লিথিয়ামের একটা ইলেকট্রন বেশি থাকে, সেই ইলেকট্রন কাকে দেয়? ক্লোরিনকে দেয়। এবং দুজন এই দেওয়া নেওয়ার জন্য তারা সংঘবদ্ধ অবস্থায় আসতে পারে। এইভাবে মোটামুটি লিথিয়াম এবং ক্লোরিন তারা তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। ঠিক আছে, এ পর্যন্ত। এছাড়া আর একটা বন্ধন রয়েছে, তোমাদেরকে পড়াচ্ছি যখন বলে দিই। ঠিক আছে, আর একটা বন্ধন রয়েছে যেটাকে বলা হয় সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? কার্বন আর অক্সিজেন। আচ্ছা, একে একটু অন্যভাবে দেখাই। ঠিক আছে, কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? বাইরের কক্ষে কার্বন যেহেতু 6 নম্বরে আছে, কে কক্ষে 2টো ইলেকট্রন, এল কক্ষে
4টে ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আমি এইভাবে দেখাবো, ঠিক আছে। কার্বন এবং কার্বনের সাথে কার বিক্রিয়া হচ্ছে না, কার্বনের সাথে অক্সিজেনের, ঠিক আছে। অক্সিজেনের বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে, অক্সিজেনের বাইরের কক্ষে থাকে, অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে। কতগুলো থাকে, 6টা ইলেকট্রন। অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে। তাহলে কার্বনের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, কার্বনের বাইরের কক্ষে 1টা 2টো 3টে 4টে ইলেকট্রন, অক্সিজেনের বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে না, 6টা ইলেকট্রন থাকে। এবার এই দুটো পরমাণু নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না এরা, তাহলে কার্বন পরমাণু 2টো ইলেকট্রন দেবে, ঠিক আছে, এবং অক্সিজেন পরমাণু 2টো ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করবে, ঠিক আছে। এই বন্ধনের ক্ষেত্রে কেউ কাউকে কিন্তু ইলেকট্রন একেবারে দিয়ে দেবে না বা নিয়ে নেবে না, ঠিক আছে। এখানে কি হবে না, এও দেবে সেও দেবে, দিয়ে একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ হবে। এই বন্ধনটাকে কি বলা হবে, সমযোজী বন্ধন। কেন, এও দিচ্ছে সেও দিচ্ছে, তাহলে একে আমরা কি বন্ধন বলবো, সমযোজী বন্ধন, ঠিক আছে। এর ক্ষেত্রেও দেখো তুমি, কার্বন 2টো দিচ্ছে এবং অক্সিজেন 2টো দিচ্ছে, এইভাবে যুক্ত হয়েছে, এবং যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করবে সেটা কি না, কার্বন ডাইঅক্সাইড। এবং তাহলে কি কার্বনের তাহলে দুপাশে, এপাশে একটা বন্ধন রয়েছে, এপাশে একটা অক্সিজেনের সাথে বন্ধন রয়েছে, এইভাবে মোটামুটি বন্ধন গঠন করে। তাহলে সমযোজী বন্ধন তাহলে কি, তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি, বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো একেবারে দিয়ে দেয় না, ঠিক আছে, একেবারে কি করে না, দিয়ে দেয় না। এ 2টি ইলেকট্রন দেয়, সেও 2টি ইলেকট্রন দেয়, 2টি কেন, একটাও ইলেকট্রন দিতে পারে, কোনো অন্য বিক্রিয়ার ক্ষেত্রে একটা ইলেকট্রন দিতে পারে, বা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে 3টে ইলেকট্রন দিতে পারে। তাহলে কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, সে তাহলে তার বাইরের কক্ষপথটা পরিপূর্ণ করার জন্য তাহলে কার্বন পরমাণু 2টো ইলেকট্রন দেবে এবং অক্সিজেনও 2টো ইলেকট্রন দেবে, এবং তারা কি গঠন করবে, তাহারা তাহলে কার্বনের কতগুলো হলো, যদি প্রথম ক্ষেত্রে যদি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ব্যবহার করতে পারছে, আবার এই অক্সিজেনের সাথে যখন 2টো ইলেকট্রন পাবে, টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা হয়ে যাচ্ছে। অক্সিজেনেরও 8টা, আগে থেকে 6টা ছিল, ঠিক আছে, আরও 2টো ব্যবহার করতে পারছে, তাই 8টা, এই অক্সিজেনেরও 8টা। এবং প্রত্যেকটা পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। তাহলে অক্সিজেন পরমাণু তাহলে কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে না, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, এবং ক্লোরিন পরমাণুও নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এভাবে অক্সিজেন এবং কার্বন সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়েছে।